তারেক রহমান আসলে কিসের উপর দাঁড়ায় রাজনীতিটা করতেছেন তার একটা জনপ্রিয়তা আছে, সেটা সত্য। তিনি জিয়া ফ্যামিলির লোক, তিনি দেশের সবার কাছে পরিচিত অনেক জনপ্রিয় ব্যক্তি, কিন্তু তার বাইরে তার রাজনৈতিক পজিশন, তিনি কার সঙ্গে অ্যালাই কার সঙ্গে নাই, তার শত্রু মিত্র কে। তারেক রহমান যখন নিজে মানে তার জায়গা এস্টাবলিশ করার জন্য আওয়ামী লীগকে বাতিল রাখতেছেন, অন্যদিকে এই প্রফেসর ইউনূস জামায়াতে ইসলামকে এবং এনসিপিকে সঙ্গে নিয়ে আরেকটা বলয় তৈরি করতেছেন, এবং এই দুই বাস্তবতাটাই আসলে তারেক রহমান একা। আওয়ামী লীগের লোকেরা গ্রাসরুট লেভেলে বা কেন্দ্রীয় পর্যায়ে তারা আসলে জামাতকে অনেক ক্ষেত্রেই ফেভার করতেছে, এবং তার একটা প্রধান কারণ তারা বোঝাইতে চায় যে শেখ হাসিনা না থাকলে দেশে জামাতের দখলে চলে যাবে বা ইত্যাদি ইত্যাদি। প্রফেসর ইউনূস খুব ক্লিয়ারলি আপনারা জানেন যে গণভোটে হ্যাঁর পক্ষে ওকালতি করতেছেন, এবং তিনি ভাবটা এমন করতেছেন যে গণভোটে যে হ্যাঁ দিবে সে বাংলাদেশের পক্ষে এবং যে না দিবে সে বাংলাদেশের বিপক্ষে। এনসিপি বা প্রফেসর ইউনূসের সরকার বা জামায়াতে ইসলাম তারা জুলাইকে দখল করার মধ্য দিয়ে এটাকে যত নৈতিক প্রশ্ন আকারে দেখায়, সাধারণ মানুষের কাছে প্রশ্নটা তত নৈতিক না। সাধারণ মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। স্যাড বাট ট্রু, আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব তারেক রহমান সাহেবের শত্রু মিত্র কে তা নিয়ে। আপনারা জানেন যে তারেক রহমান গত মাসের শেষে ঢাকায় আসছেন দীর্ঘ 17 বছর লন্ডনে থাকার পরে, এবং তিনি বাংলাদেশে আসার পরে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা সেটা পুরোপুরি আমরা বলতে পারি যে তারেক রহমান কেন্দ্রিক হয়ে গেছে। তারেক রহমান কেন্দ্রিক একটা রাজনৈতিক বাস্তবতাতেও আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের বাইরে বা তারেক রহমানের বিরুদ্ধে একটা বলয় তৈরি হয়েছে, এবং টোটাল রাজনীতিটাই তারেক রহমানের বিরুদ্ধে দাঁড়াইয়া তৈরি হচ্ছে। এখন আমরা যেটা বুঝতে চাইব যে আজকের বাস্তবতায়, আজকে থেকে 1 মাস পরে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনের বাস্তবতায় তারেক রহমান আসলে কাদেরকে ফাইট করতে যাচ্ছেন এবং তারেক রহমানের শত্রু বা বন্ধু আসলে কে। আপনারা জানেন যে গত অক্টোবরের শুরুতে তারেক রহমান সাহেব বিবিসিতে একটা সাক্ষাৎকার দিছিলেন। সেই সাক্ষাৎকারটা নিয়ে তখন অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছিল। আমি সেই সাক্ষাৎকারটা দিয়ে আজকের আলাপটা শুরু করতে চাই। সেই সাক্ষাৎকারে তারেক রহমান মোটা দাগে 2টা জায়গা আর্গুমেন্ট আকারে হাজির করছিলেন বা তার যে অবস্থান সেটা প্রকাশ করছিলেন। তার প্রথমটা হইল, তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন নাই, তিনি শেখ হাসিনাকে স্বৈরাচারী বলছেন। এবং দ্বিতীয়ত তিনি বলছেন যে গত 15 বছরে বা গত 16 বছরে শেখ হাসিনার সরকার যত ধরনের গুম খুন হত্যা মিথ্যা মামলা ইত্যাদি করছে সেই সব কিছুর বিচার তিনি করবেন, মানে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি করবে। তারেক রহমান সাহেবের এই সাক্ষাৎকারের পরে আপনাদের মনে থাকার কথা, বিএনপির যে টোটাল রাজনীতি বা বিএনপির গ্রাসরুট থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তাদের যে টোটাল এনার্জি সেইটা তারেক রহমানের এই বক্তব্যে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছিল, এবং তারেক রহমানের কাছ থেকে বিএনপি যেন এইরকম একটা কিছুই চাইছিল যে সবার ক্ষমা হবে কিন্তু আওয়ামী লীগের ক্ষমা হবে না। এবং এখন পর্যন্ত আপনি যদি খেয়াল করেন তারেক রহমানের রাজনৈতিক গতি, সেখানেও আপনি দেখবেন যে আওয়ামী লীগের আসলে কোনো রকম কোথাও কোনো স্থান নাই। আমি আরেকটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে। আপনারা জানেন যে রুমিন ফারহানা রিসেন্টলি বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন। তার ভিতরের কি কারণ আমরা জানি না, রুমিন ফারহানাও বলছেন যে তিনি জানেন না। কিন্তু রুমিন ফারহানা রিসেন্টলি মানে বহিষ্কার হওয়ার আগে গত 1 বছর 1.5 বছরের মধ্যে তিনি কিছু চিহ্নিত আওয়ামী ব্যক্তিত্বের সঙ্গে ছবি তুলছিলেন ইত্যাদি ইত্যাদি। ফলে তাকে নিয়ে আপনারা জানেন যে ইউটিউবার পিনাকি ভট্টাচার্য ভিডিও করছেন দিনের পর দিন, বারবার তাকে বলছেন, এমনভাবে পরিচয় করায় দিচ্ছেন যে রুমিন ফারহানাকে শেখ রুমিনুর রহমান ইত্যাদি। ফলে আওয়ামী লীগের একটা সিম্বল আকারে যে রুমিন ফারহানা হাজির হয়েছিলেন সেই রুমিন ফারহানার কিন্তু বিএনপিতে আর জায়গা নাই এবং তাকে বহিষ্কৃত হইতে হইল। ফলে এটাও একটা ইন্ডিকেশন যে আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের ভোট ব্যাংক কাছে আনার জন্য বিএনপিতে যারা রাজনীতি করবে বিএনপির হয়তো তাদেরকে সেইভাবে দরকার নাই। ফজলুর রহমানের প্রসঙ্গে এখানে আসতে পারে, কিন্তু ফজলুর রহমান যেভাবে 71, রুমিন ফারহানার অবস্থানটা তার থেকে একটু বাইরে ছিল। অন্যদিকে আপনারা জানেন যে গত 1-1.5 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যত ধরনের মামলা ইত্যাদি হয়েছে সবই মোটা দাগে মামলাগুলো হয়েছে বিএনপির তরফে। জামায়াতে ইসলাম কিন্তু মামলা করে নাই। এটা নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করছি যে কেন জামাত মামলা করে না। ফলে বিএনপি আর আওয়ামী লীগ যে চির প্রতিদ্বন্দ্বী বা চিরশত্রু একটা বাস্তবতার মধ্যে থাকে, সেটাই আসলে তারেক রহমান এখনও বজায় রাখতেছেন। এখন আওয়ামী লীগের সঙ্গে তারেক রহমানের এই যে দ্বৈরথ বা আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন করা হবে না বা আওয়ামী লীগকে স্পেস দেওয়া হবে না, এই যে একটা বাস্তবতা, সেই বাস্তবতাটা আসলে এই বর্তমান প্রেক্ষাপটে কতটা যৌক্তিক। আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি
বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার বা প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকারের কিছু কার্যক্রমে মনে হচ্ছে যে আগামী যেই ভোটটা হবে সেই ভোটে তার একটা নিজস্ব অবস্থান আছে। আমরা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইত্যাদি নিয়ে ব্যাপকভাবে আলাপ আলোচনা করছি নানা সময়, কিন্তু এই যে বর্তমান সরকার যখন তারা একটা ভোট আয়োজন করতেছে তখন কিন্তু তারা অলরেডি একটা পজিশন নিয়ে ফেলতেছে। এবং এখন যদি আপনি দাঁড়ায় কোশ্চেনটা করেন, আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি, নিরপেক্ষ সরকারের কথা বলি, প্রফেসর ইউনূস কি সেই নিরপেক্ষতার ধার ধারতেছেন? তা তো তিনি ধারতেছেন না। প্রফেসর ইউনূস খুব ক্লিয়ারলি আপনারা জানেন যে গণভোটে হ্যাঁর পক্ষে ওকালতি করতেছেন এবং তিনি ভাবটা এমন করতেছেন যে গণভোটে যে হ্যাঁ দিবে সে বাংলাদেশের পক্ষে এবং যে না দিবে সে বাংলাদেশের বিপক্ষে। এখন আপনি যখন একটা গণভোট দেন এবং গণভোটে হ্যাঁ না দুইটা অপশন রাখেন, দুইটা অপশনই তো আপনি গণতান্ত্রিক আকারে রাখেন। ফলে আপনি যদি সেখান থেকে একটাকে গণতান্ত্রিক বলেন আরেকটাকে অগণতান্ত্রিক বলেন, মানে না যে ভোট দিবে তাকে আপনি অগণতান্ত্রিক একটা জায়গায় ফালাই দিতেছেন, তাহলে তো সে তার গণতান্ত্রিক অধিকার আসলে এখানে এনজয় করতেছে না। ফলে প্রফেসর ইউনূস খুব ক্লিয়ারলি গণভোটের একটা ডিকটেশন দিচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা যখন খুব ভালোভাবেই জানেন যে জামায়াতে ইসলাম আগামী নির্বাচনকে কেন্দ্র কইরা যত না বেশি তারা সরাসরি ধানের শীষ দাঁড়িপাল্লার নির্বাচনটা করতেছে, তার চেয়ে বেশি করতেছে গণভোট কেন্দ্রিক নির্বাচন। ফলে প্রফেসর ইউনূস যখন গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালান এবং এই সরকারের আরও কিছু সুশীল ব্যক্তিবর্গ, আমরা বলতে পারি যে প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী আলী রিয়াজ বা আরও ব্যক্তিবর্গ, বদিউল আলম মজুমদারের কথা বলতে পারি, এরকম সুশীল ব্যক্তিবর্গ আসলে এক ধরনের এই জামায়াতে ইসলামের প্রচারণাকে তারাও প্রচারণা আকারে হাজির করতেছেন। ফলে এইরকম একটা বাস্তবতায় যেটা দেখা যাচ্ছে যে তারেক রহমান যখন নিজে মানে তার জায়গা এস্টাবলিশ করার জন্য আওয়ামী লীগকে বাতিল রাখতেছেন, অন্যদিকে এই প্রফেসর ইউনূসও জামায়াতে ইসলামকে এবং এনসিপিকে সঙ্গে নিয়ে আরেকটা বলয় তৈরি করতেছেন এবং এই দুই বাস্তবতাতেই আসলে তারেক রহমান একা। এখন যদি আমরা প্রশ্ন করি যে প্রফেসর ইউনূস ঠিক কী কারণে এই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইতেছেন, তাইলে স্বাভাবিকভাবেই সেখানে কিছু প্রণোদনা বা ইনসেন্টিভের কোশ্চেন আমরা তুলতে পারি। মানে জামায়াতে ইসলামের সঙ্গে প্রফেসর ইউনূসের এমন কিছু আলাপ আলোচনা হয়ে থাকতে পারে যা তার বিএনপির সঙ্গে হয় নাই। আমরা জানি না যে এই বর্তমান সরকারের যে উপদেষ্টারা তাদের প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা আছে, অনেক নিবিড় ডিপ স্টেটের কার্যক্রমে সরকারের ভিতরে চলতেছে। অ্যাট দ্য সেম টাইম এই সরকারের উপদেষ্টা থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে যারা আছেন তাদেরও অনেক ধরনের চাহিদা ইত্যাদি আছে। ফলে যদি আমরা প্রণোদনার কথা বলি, তাইলে কি বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জামায়াতে ইসলামের এরকম কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা যেখানে তারা ধৈর্য নিচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে তারাও ক্ষমতায় থেকে যাবে? বা আমরা যদি সরাসরি প্রশ্ন করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো প্রেসিডেন্ট থাকতে চান আগামী 5 বছর বা বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে চান, সেই বাস্তবতায় তারেক রহমান প্রধানমন্ত্রী হইলে তার জন্য কাজটা যত সহজ, জামায়াতে ইসলাম হইলে তার চাইতে আরও বেশি সহজ। ফলে এই ধরনের কিছু ইনসেন্টিভ বা প্রণোদনার প্রশ্নও এখানে আসে। ফলে আপনি যদি আলটিমেটলি হিসাবটা দাঁড় করান তাহলে আপনি দেখবেন যে জামায়াতে ইসলাম আর প্রফেসর ইউনূস একটা অ্যালায়েন্সের ভিতরে চলে গেছে এবং তাদের টোটাল রাজনীতিটা আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে। এবং তারেক রহমান মূলত ফাইট করতেছেন এই জুলাইয়ের উপরে দাঁড়ানো যেই প্রফেসর ইউনূস জামায়াতে ইসলাম এবং জুলাই মানে জামায়াতে ইসলাম প্রফেসর ইউনূস এনসিপি, এই যে একটা বলয়। এখন তারেক রহমান আসলে এই বাস্তবতায় দাঁড়াইয়া তিনি আসলে আগামী রাজনীতিটা কিভাবে দাঁড় করাবেন। আমি গতকালকে বা তার আগের একটা নিউজ আপনাদেরকে একটু এক্সাম্পল আকারে বলতে চাই। সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের দুইজন জ্যেষ্ঠ কূটনীতিকের সঙ্গে আলাপের সময় বলছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাদের রিকনসিলিয়েশন সম্ভব। অর্থাৎ আপনি যদি বুঝতে চেষ্টা করেন তাহলে আপনি বুঝবেন যে প্রফেসর ইউনূস একদিকে এনসিপি জামাতকে নিচ্ছেন এবং জুলাইয়ের যে রাজনীতিটা সেই রাজনীতিটা এখানে হাজির করতেছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি নির্বাচনকে কেন্দ্র করে বলতেছেন যে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন সম্ভব। ফলে আওয়ামী লীগও যদি এই চক্রের মধ্যে আইসা ঢুকে তাহলে বাস্তবতাটা আসলে কীরকম হবে। আওয়ামী লীগ আপনারা জানেন যে আওয়ামী লীগের লোকেরা গ্রাসরুট লেভেলে বা কেন্দ্রীয় পর্যায়ে তারা আসলে জামাতকে অনেক ক্ষেত্রেই ফেভার করতেছে এবং তার একটা প্রধান কারণ তারা একটা ভিন্ডিকটিভ বা প্রতিশোধ পরায়ণ জায়গা থেকে ফাংশন করতেছে। ফলে তারা বোঝাইতে চায় যে শেখ হাসিনা না থাকলে দেশে জামাতের দখলে চলে যাবে বা ইত্যাদি ইত্যাদি। ফলে আওয়ামী লীগও যদি এই বলয়ের ভিতরে ঢুকে তাহলে তারেক রহমানের অবস্থাটা আসলে কই গিয়ে দাঁড়ায়। আমি যেটা বুঝি যে তারেক রহমান সাহেবের কাছে এখন 2-3টা পথ খোলা আছে। তার প্রথমটা হইল যে তিনি যদি দেখতেই পান যে তিনি আওয়ামী লীগের সঙ্গে বা আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপিতে আসুক এই ধরনের কার্যক্রম করবেন না, তাইলে তার এই যে জামায়াতে ইসলাম প্রফেসর ইউনূস এবং এই যে একটা বলয় তৈরি হয়েছে এই বলয়টার সঙ্গে তার জাতীয় সরকার
সংক্রান্ত আলাপ আলোচনা বাড়াইতে হবে। অর্থাৎ তার হয়তো স্বীকার করে নিতে হবে যে ভোটের বাস্তবতায় যায় যদি সমান সমান একটা অবস্থায় চলে যায়, কারণ তারা তো অ্যাকচুয়ালি অনেকগুলো পক্ষ, ফলে সেই পক্ষগুলোকে তিনি হয়তো সেই বড়ভাবে নির্বাচনে আমরা যেরকম বলতে পারি ল্যান্ডস্লাইড, বিকৃতি ইত্যাদি, এগুলো কিছুই আসলে যখন সম্ভব হবে না, তখন আসলে তিনি একটা জাতীয় সরকারের বাস্তবতায় চলে যাবেন এবং সেটা ধরে আগামী 5 বছরে ক্ষমতার জায়গাটা তিনি নিশ্চিত করতে চাইবেন। অন্যদিকে আমরা এরকমও ভাবতে পারি যে এই বলয়টাকে বা প্রফেসর ইউনূস, জামাতে ইসলাম, গণভোটের হ্যাঁ, জুলাই, এই বলয়টাকে কেন্দ্র কইরা তিনি আসলে এদেরকে ডিফিট করার জন্য তিনি আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংক দলে নিয়ে আসার চেষ্টা করবেন। এবং সেক্ষেত্রে তার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ৭১-এর প্রশ্ন বলি আমরা, মুক্তিযুদ্ধের প্রশ্ন বলি বা সাংস্কৃতিক প্রশ্ন বলি, ইত্যাদি প্রশ্নগুলোকে আরও সম্মুখে আনবেন এবং এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংক যেন এই জামায়াতে ইসলাম, প্রফেসর ইউনূসের বাস্তবতায় চইলা না যায়, তাদের পক্ষে চইলা না যায়, সেটা তিনি নিশ্চিত করতে চাইবেন। আমি যেটা দেখতে পাই না সেটা হচ্ছে যে তারেক রহমান আসলে কিসের উপর দাঁড়ায় রাজনীতিটা করতেছেন। তার একটা জনপ্রিয়তা আছে, সেটা সত্য, তিনি জিয়া ফ্যামিলির লোক, তিনি দেশের সবার কাছে পরিচিত অনেক জনপ্রিয় ব্যক্তি, কিন্তু তার বাইরে তার রাজনৈতিক পজিশন, তিনি কার সঙ্গে অ্যালাই, কার সঙ্গে নাই, তার শত্রু মিত্র কে, এই জায়গাটায় তিনি ক্লিয়ার না। ফলে অনেক ধরনের সমস্যাও আমরা এর মধ্যে দেখতে পাই। যেমন আমরা দেখতে পাই যে তিনি আসলে গণভোটে নাই যে বিএনপির একটা অবস্থান হইতে হবে এটা তিনি বুঝতে পারেন না। যখন গণভোটের হ্যাঁ তার বিরুদ্ধে অ্যাকচুয়ালি প্রফেসর ইউনূস, জামাতে ইসলাম এবং সরকারকে নিরপেক্ষতা থেকে সরায় নিয়ে গিয়ে সরাসরি গণভোটের হ্যাঁকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতেছেন, তখন বিএনপি গণভোটের নাকে হাইলাইট করতে পারতেছে না, তারা একটা ট্যাবুর মধ্যে আছে। গত 15 বছরে তারা যেই পরিমাণ হত্যা, গুম, ক্রসফায়ার, মিথ্যা মামলা ইত্যাদি শিকার হয়েছে সেগুলো তারা হাইলাইট করতে পারতেছে না। ফলে জুলাই তো আমাদের সকল টোটাল ভবিষ্যৎ না। জুলাইয়ের মধ্যে দিয়ে কি হইতে পারতো সেটা তো গত 1 বছরে আমরা দেখছি। এই দেশে তো বৈষম্য কমে নাই, ফলে এই দেশে যা যা হয় নাই তা যদি এই দেশে হইতে হয় সেটা তো আসলে জুলাইয়ের উপর দিয়েই হইতে হবে, বিষয়টা তো তা না। ফলে জুলাইয়ের কে একটা ট্যাবুর থেকে বাইর করে বিএনপির যে 15 বছর 16 বছরের তার যেই ত্যাগ, এই জিনিসটাকে বিএনপি হাইলাইট করতে পারতেছে না বা তারেক রহমান সাহেব এইটাকে হাইলাইট করতে চাচ্ছেন না। ফলে বিএনপি আগামী দিনে কাদের সঙ্গে অ্যালাই কইরা রাজনীতিটা করবেন বা কাদের ভোটটা তিনি নিতে চাইবেন, যারা এখানে বড় ভোট ব্যাংক আকারে বিভিন্ন খণ্ডে খণ্ডে আছেন, এইটা বিএনপির হয়তো নিশ্চিত করতে হবে এবং তার জন্য এই জুলাই গণভোট ইত্যাদি ট্যাবু থেকেও বিএনপির বের হওয়া লাগতে পারে। আমি আলাপ শেষ করব এটা বইলাই যে এই এনসিপি বা প্রফেসর ইউনূসের সরকার বা জামায়াতে ইসলাম তারা জুলাইকে দখল করার মধ্য দিয়ে এটাকে যত নৈতিক প্রশ্ন আকারে দেখায়, সাধারণ মানুষের কাছে প্রশ্নটা তত নৈতিক না। সাধারণ মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। সেখানে বিএনপির যদি আলাদা কোনো সংস্কার প্রস্তাবনা থাকে এবং বিএনপি যদি সেই সংস্কার প্রস্তাবনা মানুষের কাছে পৌঁছাইতে পারে এবং তার জন্য জুলাইয়ের বিপরীতে বা ইভেন জুলাইয়ের আগে বিএনপির যেই 15 বছরের যে লড়াই, সেগুলোকে যদি বিএনপি হাইলাইট করতে পারে, আমি মনে করি যে তারেক রহমানের যে বিএনপি, সেই বিএনপি মানুষের আরও কাছে যাইতে পারবে এবং বিএনপি আগামী রাজনীতিতে বা আগামী নির্বাচনে বড় ধরনের কোনো ফলাফল নিশ্চিত করতে পারবে। আজকের আলাপ এইটুকুই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।